আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো। বর্তমান পরিস্থিতিতে আমাদের স্কুল বন্ধ, সেই কারণে তোমাদের যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারো, অনলাইনে ক্লাস শুরু হয়েছে। তোমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবা এবং বাসায় প্র্যাকটিস করবা। তো আমি সময় নষ্ট না করে তোমাদের কি বিষয়ে আলোচনা করব সেদিকে চলে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা হলো ইউটিউব চ্যানেল। এখানে আমাদের ভিডিওগুলো দেওয়া হয়। তোমরা এই চ্যানেলে ঢুকলে আমাদের ভিডিওগুলো দেখতে পারবা। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছ এটা হলো ফেসবুক পেজ, এখানেও আমাদের ভিডিওগুলো আছে। তোমরা এখানেও ঢুকে আমাদের ভিডিওগুলো দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইনে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমার পরিচয় মোহাম্মদ আশরুজ্জামান, সহকারী শিক্ষক গণিত। মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই নাম্বারে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধান করে নেবা। এবং আমার ফেসবুক আইডি দেওয়া আছে, এই ফেসবুক আইডিতে তোমরা যদি মেসেজ করো তাহলে আমি ওই সমস্যাটা সমাধান করে তোমাদেরকে রিপ্লাই দিতে পারবো। আমি যে ক্লাসটি নিব এই ক্লাসটি নবম ও দশম সাধারণ শাখার জন্য প্রযোজ্য হবে এবং নবম ভোকেশনাল শাখার জন্য প্রযোজ্য হবে। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো এবং ভোকেশনালের নবম শ্রেণীতে পড়ো তারা আমার এই ভিডিওটা দেখবা এবং অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা। গণিত পরিমিতি অংশ, তোমরা জানো তোমাদের গণিতের যে পরিমিতি অংশটি আছে সেই অংশটি আজ আলোচনা করা হবে। অধ্যায় 16.2। এখানে বিষয়বস্তু হলো চতুর্ভুজের ক্ষেত্রফল। অর্থাৎ তোমরা সবাই জানো চতুর্ভুজ, চতুর মানে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। এই চতুর্ভুজ বিভিন্ন ধরনের হতে পারে, তবে দেখা যায় এই চতুর্ভুজের মধ্য থেকে আমরা এই অধ্যায়ের যে বিষয়গুলো শিখতে পারবো সেই বিষয় জেনে নিই। চতুর্ভুজ ও বহুভুজ সম্পর্কে জানতে পারবে, সকল চতুর্ভুজ ও বহুভুজের সূত্র জানতে পারবে, সকল চতুর্ভুজ ও বহুভুজ সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। তো সকল কথাটি অর্থাৎ চতুর্ভুজটা হলে একাধিক। আমি আজকের ক্লাসে শুধুমাত্র একটা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। তোমরা এই বিষয়ে খাতায় নোট করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ডিসপ্লেতে একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রটার নাম অবশ্যই তোমরা জানো, এটা একটা হলো আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দৈর্ঘ্য দুটি সমান, অর্থাৎ এই যে একটা দাগ, এই একটা দাগ, তার মানে কি এডি এবং বিসি সমান। প্রস্থ ডাবল দাগ দেওয়া আছে, এখানেও দুইটি দাগ দেওয়া আছে, অর্থাৎ প্রস্থ দুটিও সমান। এবং এ সি এটা হলো একটা কর্ণ। তাহলে আমরা এই আয়তক্ষেত্রের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা কিভাবে দেব? অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, যেমন এইটার বিপরীত বাহু এটা, এটার বিপরীত বাহু এটা, বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবা। তারপরে যাই, এই আয়তক্ষেত্রের কি কি সূত্র আমার প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ y হলে, এটা আমি একটা চলকের মাধ্যমে প্রকাশ করলাম। এই দৈর্ঘ্য এবং প্রস্থ x এবং y এর পরিবর্তে অন্য যে কোনো সংখ্যাও থাকতে পারে। তখন আমরা কি করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা আগে থেকেই জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা ক্লাস 3 থেকেই পড়ে আসতেছ। অর্থাৎ দৈর্ঘ্য ধরছি x, প্রস্থ হলো y, গুণ করলে হবে xy। তোমরা এই অংশটুকু খুব ভালোভাবে মনে রাখবা যে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য x, প্রস্থ y হলে ক্ষেত্রফল xy। আয়তক্ষেত্রের পরিসীমা। প্রিয় শিক্ষার্থী, পরিসীমা শব্দের অর্থটা হলো মোট দূরত্ব। হ্যাঁ, এখানে দৈর্ঘ্য আমার কয়টা ছিল? চিত্রতে আমি দেখাচ্ছি দুইটি দৈর্ঘ্য ছিল এবং দুইটি প্রস্থ, তাই পরিসীমা হবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যখন আমরা এটাকে
চলকের মাধ্যমে প্রকাশ করব তখন হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, কারণ দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবা, কারণ সূত্র না জানা থাকলে তুমি অঙ্ক পারবে না। তারপরে আসে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আমি কর্ণটা অবশ্যই তোমাদেরকে দেখাইছি। আবার যদি আমি চিত্রটিকে খেয়াল করি, কর্ণটা কি এসি, আর এইটা যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ হইতে আমরা পিথাগোরাসের যে সূত্রটা আছে সেই সূত্র প্রয়োগ করে আয়তাকার ঘনবস্তুর কর্ণটা লিখতে পারতেছি √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই তিনটে সূত্রই আয়তক্ষেত্রের বেলায় প্রযোজ্য হবে এবং তোমাদের অঙ্কগুলোর জন্য খুবই দরকার হবে। তো আমরা দেরি না করে পরবর্তীতে পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি, যে সূত্রগুলো পড়লাম সেই সূত্রগুলো প্রয়োগ করে। হ্যাঁ, তোমাদের 16.2 প্রশ্ন 1 এখানে দেখতে পাচ্ছ, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। হ্যাঁ, আমি এতক্ষণ তোমাদেরকে বললাম প্রস্থ, কিন্তু এইখানে লেখা আছে বিস্তার। তার মানে কি বিস্তার আর প্রস্থ একই কথা। প্রস্থ লিখলেও চলে, বিস্তার লিখলেও চলে। যেহেতু আমাদের এখানে বিস্তার আছে, তাহলে আমি বিস্তার দিয়েই করব। এর ক্ষেত্রফল, এর বলতে কি এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ছোট্ট একটা কথা মনে রাখবা, এই অঙ্কটা করার জন্য আমার কি কি সূত্র দরকার। প্রথমে তোমার দেখতে হবে কিসের মান দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফলের সূত্রটা তোমার লাগবে। তারপরে কি নির্ণয় করতে বলছে, পরিসীমা নির্ণয় করো, তার মানে কি পরিসীমার সূত্রটি লাগবে। তাহলে আমরা শিওর এখানে দুইটা সূত্র প্রয়োগ হবে, একটা ক্ষেত্রফল আর একটা পরিসীমা। দেখা যাক অঙ্কতে কি হয়। সমাধান, যেহেতু আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তার মানে যদি বিস্তার জানা থাকে তাহলে আমি বিস্তারকে 2 দ্বারা গুণ করলে দৈর্ঘ্য পাবো, অর্থাৎ আমার বিস্তারটাকে ধরে নিতে হবে অজানা রাশি। এই জন্য তাকে একটা চলকের মাধ্যমে প্রকাশ করব, x। আয়তাকার ক্ষেত্রের বিস্তার ইকুয়াল x মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বলো যে দৈর্ঘ্য কত হবে, এর দ্বিগুণ, তার মানে 2 ইন্টু x। 2 ইন্টু x করলে কি হবে 2x, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 2x। এখন কোন সূত্র প্রয়োগ করব? আমি তো 3টে সূত্র জানি। আমি পূর্বে বলছি ক্ষেত্রফলের সূত্রটা আগে প্রয়োগ করতে হবে, যেহেতু ক্ষেত্রফলের মান দেওয়া আছে। সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ বিস্তার। দৈর্ঘ্য ছিল কত 2x ইন্টু প্রস্থ অর্থাৎ বিস্তার ছিল কত x, 2x ইন্টু x। তোমরা সবাই জানো দুইটি একই ধরনের রাশি গুণ করলে স্কয়ার হয়, যেমন a ইন্টু a ইকুয়াল a স্কয়ার। তাহলে এখানে x আর x গুণ করলে x স্কয়ার, 2 সংখ্যা রাশি 2ই থাকবে, অর্থাৎ 2x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি এখানে যে বিষয়টা দেখলাম, তুমি তোমার যে ধরে অঙ্ক করছো এইখানে ক্ষেত্রফল পেয়েছো কত 2x স্কয়ার, আর প্রশ্নের ভিতরে ক্ষেত্রফল দেওয়া আছে কত 512। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি লিখবো, রাইট প্রশ্ন মতে, কারণ মানটা দেওয়া আছে প্রশ্নে, তাই আমরা প্রশ্ন মতে লিখবো। দেখা যাক কি হয়। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন অনুসারে 2x স্কয়ার ক্ষেত্রফলটা পেলাম, যার মান কত দেওয়া আছে 512। তাই 2x স্কয়ার ইকুয়াল 512। তোমরা সবাই জানো সমাধানের অঙ্ক করতে গেলে এই চলক রাশির সাথে 2 গুণ আকারে আছে, তাই উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দেব। 512 কে এই 2 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে এখানে x স্কয়ার ইকুয়াল 512/2। এখন সবাই এটাকে ভাগ করলে ভাগফল পাবো 256, অর্থাৎ বাম পাশে x স্কয়ার ইকুয়াল 256। তোমরা জানো স্কয়ারকে
ভিনিশ করতে গেলে অবশ্যই উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে বাম পাশে স্কয়ারটা থাকবে না, সেটা চলে যাবে, থাকবে শুধু x ইকুয়াল এটাকে বর্গমূল করলাম অর্থাৎ রুট 256। হ্যাঁ, রুট হলো ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হলো বর্গমূল। আমরা অনেক সময় বর্গমূল বললে চিনি না, কিন্তু রুট বললে চিনি। যেটাই বর্গমূল সেটাই রুট। 256 কে রুট করো অর্থাৎ বর্গমূল করো ক্যালকুলেটর নিয়ে, তাহলে পাবে 16 অর্থাৎ x ইকুয়াল 16। তাহলে তুমি বিস্তারটা পেয়ে গেছো 16। এখন তোমার কি দরকার? অবশ্যই দৈর্ঘ্য দরকার। আর দৈর্ঘ্যটা কি বলা ছিল প্রশ্নে? বিস্তারের দ্বিগুণ। তার মানে কি এই 16 কে 2 দ্বারা গুণ করলে আমি কি পাবো? দৈর্ঘ্য পাবো। দেখা যাক প্রিয় বন্ধুরা পরবর্তীতে কি আসে। আয়তাকার ক্ষেত্রের বিস্তার কত পেলাম? 16, x এর মান 16। এবং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এই 16 অর্থাৎ বিস্তারের দ্বিগুণ 2 × 16, এটি গুণ করলে হয় 32 মিটার। তাহলে আমি বিস্তার এবং দৈর্ঘ্য এই দুইটা পেয়ে গেছি। এখন তোমাকে যা নির্ণয় করতে বলবে তুমি তাই নির্ণয় করতে পারবা। যদি তোমাকে বলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা কর্ণের সূত্র প্রয়োগ করব। এখানে বলছে কি পরিসীমা নির্ণয় করো, তাহলে আমি পরিসীমার সূত্র প্রয়োগ করব, অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু পরিসীমা নির্ণয় করতে বলছে, সুতরাং আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 2 × কি ছিল? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য ছিল কত পাইলাম আমি এখানে? 32 প্লাস প্রস্থ অর্থাৎ বিস্তারটা কত পেলাম? 60। 2 × 32 প্লাস 60। এই 16 আর 32 যোগ করলে হবে 48। ওই 48 কে 2 দ্বারা গুণ করে দাও 96। হ্যাঁ, এটা গুণ, এটা সহজেই তোমরা পারবা, ক্যালকুলেটরে গুণ করবা। অর্থাৎ আগে ব্র্যাকেটের ভিতরের অংশের কাজটুকু করবা। হ্যাঁ, 16 32 অর্থাৎ 48 গুণ 2 96। এটাই আমার সমাধান করতে বলছিল। হ্যাঁ, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 96 মিটার। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এবং এই অঙ্কের নিয়ম অনুযায়ী যদি কোনো উদাহরণ থাকে সেইগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবা। আর শুধুমাত্র টিচারের উপর নির্ভরশীল থাকলে চলবে না, বাসায় বেশি বেশি অঙ্ক তোমাদের করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি অঙ্কতে পারদর্শী হবা। আমরা টিচার, আমরা তোমাদেরকে প্রতিনিয়ত অঙ্ক করাইতেছি বিদায় টিচার হতে পেরেছি। এখন আমরা পরবর্তী অঙ্কতে যাব। এখানে একটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে মানে ভিতরে চতুর্থ সাইডে যে দৈর্ঘ্য প্রস্থ আছে তার ভিতরে পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার, আগেই বলছি বিস্তার হলো কি প্রস্থ, 4 মিটার হয়, তবে পুকুর পারের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমার এখানে কিভাবে অঙ্কটা করতে হবে? জমিতে কি দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার মানে আয়তাকার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র জানি এবং আয়তক্ষেত্রের আরেকটা কি পরিসীমা সূত্র জানি। হ্যাঁ, এইখানে কোন সূত্র দিয়ে করব সেটা আগে তুমি খুঁজে বের করো। যেহেতু তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এই ক্ষেত্রফল ব্যতীত অন্য কোনো অংশের মান দেওয়া নাই দৈর্ঘ্য এবং প্রস্থ ছাড়া, তাহলে আমি শুধুমাত্র ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখা যাক কি হয়। হ্যাঁ, সমাধান দেওয়া আছে। জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। এই 60 মিটার, তাহলে বলো এর ক্ষেত্রফল কি হবে? অর্থাৎ জমিটির ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 60 মিটার, দৈর্ঘ্য 80 মিটার গুণ প্রস্থ 60 মিটার। এই দুটোকে তুমি গুণ করে দাও। হ্যাঁ, 8 আর 6 গুণ করলে 48। এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য পাশে বসাই দাও, অর্থাৎ 4800 বর্গ মিটার। এটা হলো জমির ক্ষেত্রফল। কিন্তু আমাকে বের করতে বলছে কার?
পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, জমির ক্ষেত্রফল না। তাহলে কেন জমির ক্ষেত্রফল নির্ণয় করলাম? কারণ পুকুরের পাড়ের ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই জমির ক্ষেত্রফল প্রয়োজন হবে। জমি থেকে মাঝখানে পুকুরটা বাদ দিলে তাহলে কি পাওয়া যাবে? পুকুরের পার পাওয়া যাবে। যাই হোক, পরবর্তীতে আমরা যাই কি করা যায়। পার বাদে পুকুরের দৈর্ঘ্য, তার মানে কি আমি এখানে একটা চিত্র দেখাইলাম, তোমরা সবাই একটু খেয়াল করো। তোমরা যখন বাসায় অঙ্কটা করবা অবশ্যই চিত্র থেকে বুঝতে পারবো অনেক কিছু। এই জমির দৈর্ঘ্য ছিল এখান থেকে শুরু করে এই পর্যন্ত 80 মিটার এবং প্রস্থ ছিল 60 মিটার। যখন পুকুর খনন করলাম, এই যে এই অংশটা হলো পুকুর, এটা হলো পুকুর, এখানে পানি আছে, মাছ আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ, এই পুকুর পাড়ের বিস্তার প্রশ্নতে বলা আছে কত? 4। চতুর সাইডে আছে কত? 4 মিটার করে। তার মানে কি দৈর্ঘ্য যখন কমছে, আগে দৈর্ঘ্য ছিল কি এইখান থেকে এই পর্যন্ত জমির দৈর্ঘ্য, আর পুকুরের দৈর্ঘ্য কি এখান থেকে এই পর্যন্ত। তাহলে দেখো তো, তুমি নিজেকেই প্রশ্ন করো দৈর্ঘ্যটা কি আগের চেয়ে এটা কমছে না বাড়ছে? উত্তরটা অবশ্যই বলবো যে কমছে। হ্যাঁ, কমলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। যতটুকু কমছে ঠিক ততটুকু বিয়োগ করতে হবে। তাহলে এই পাশে কতটুকু কমলো? 4 মিটার। এই পাশে কতটুকু কমলো? 4 মিটার। তার মানে কই পাশ থেকে দৈর্ঘ্য কমছে? দুই পাশ থেকে। হ্যাঁ, এই কারণে পার বাদে পুকুরের দৈর্ঘ্য ইকুয়াল 80 মিটার মাইনাস 2 ইন্টু 4 মিটার। 2 ইন্টু কেন দিলাম? দুই পাশ থেকে কমছে, এই কারণে দিলাম 2। হ্যাঁ, এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার আমি তো দেখতেছি 4 থেকে কমছে। ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্যটা প্রকৃতপক্ষে কয় পাশ থেকে কমলো? দুই পাশ থেকে। আর প্রস্থ কয় পাশ থেকে কমলো? দুই পাশ থেকে। এই জন্য 2 দ্বারা এই 4কে গুণ করা হয়েছে। তুমি যদি এখানে অন্যভাবে করতে চাও সেটাও করতে পারো, অর্থাৎ 4 প্লাস 4, তখন আবার এখানে ব্রেকেট দিতে হবে, সেকেন্ড বন্ধনী দিতে হবে, আবার এত ঝামেলা দরকার নেই। আমি কি করব? 2 দ্বারা গুণ করে দেব। তাহলে 80 মাইনাস এটা গুণ করলে তো তোমাদের বলতেই হয় না কত হবে? 8। এটা বিয়োগ করে দাও, 72 মিটার। এটা হলো পুকুরের দৈর্ঘ্য। অনুরূপভাবে পার বাদে পুকুরের প্রস্থ নির্ণয় করো। এই 60 মিটার মাইনাস 2 ইন্টু 4, কারণ কয় পাশ থেকে কমছে? দুই পাশ থেকে, এর জন্য 2 ইন্টু 60 মিটার মাইনাস গুণ করলে 8। 60 থেকে 8 বাদ দিলে 52 মিটার। এখন কি নির্ণয় করব? হ্যাঁ, ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? পার বাদে পুকুরের ক্ষেত্রফল। দেখা যাক পার বাদে পুকুরের ক্ষেত্রফল কি আসে। পার বাদে পুকুরের দৈর্ঘ্য 72 ইন্টু পার বাদে পুকুরের প্রস্থ 52। আমরা জানি যে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই 72 পার বাদে পুকুরের দৈর্ঘ্য ইন্টু 52 পার বাদে পুকুরের প্রস্থ, এই দুইটা তুমি গুণ করো। গুণ করলে হবে 3744 বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী, এখন সম্পূর্ণ জমির ক্ষেত্রফল আমি পেয়ে গেছি এবং পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেছি। এই দুইটা যদি আমি বিয়োগ করে দেই তাহলেই পুকুর পাড়ের ক্ষেত্রফল পাওয়া যাবে। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু বেগে গিয়ে দেখাচ্ছি। দেখো, এই সম্পূর্ণ অংশ থেকে যদি এই পুকুরটা বাদ দেওয়া হয় তাহলে কি থাকে? এইটুক থাকে তোমার পুকুর পাড়। হ্যাঁ, এটি কিন্তু তোমরা লিখবে না, এখন আমি বোঝানোর জন্য একটু সামনের দিকে না গিয়ে পিছনের দিকে গিয়েছি। হ্যাঁ, এই অংশটুকু এই পর্যন্ত তোমাদের বোঝানো হয়ে গেছে। তারপরে কি করব? জমির ক্ষেত্রফল পেয়েছিলাম 4800 বর্গমিটার। এইটা থেকে পুকুরের ক্ষেত্রফল 3744 বর্গমিটার। এটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে থাকলো 1056 বর্গমিটার। এটাই হলো পুকুর পাড়ের ক্ষেত্রফল। অ্যান্সার। অবশ্যই তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আর এই অঙ্কটি
তোমরা ইতিপূর্বে অনেকবার করেছো, যেহেতু পূর্বে যে নিয়ম করেছো ওই নিয়মেই তুমি বাসায় প্র্যাকটিস করো, তাহলে তুমি অঙ্কটি করতে পারবে। পরবর্তীতে 6 নং অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক পরীক্ষায় আসে, সাধারণ শাখা এবং ভোকেশনাল শাখা দুই শাখাতেই আসে। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা। এখানে একটা বিষয়, বর্গাকার, তার মানে তোমার বর্গক্ষেত্র সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকতে হবে। বর্গক্ষেত্রটা কি? যে চতুর্ভুজের 4টি বাহু সমান, দৈর্ঘ্য এবং প্রস্থ প্রত্যেকটা বাহুই সমান, তাকেই বলা হয় বর্গক্ষেত্র। শুধু তাই না, প্রত্যেকটা কোণ সমকোণ থাকতে হবে। যদি প্রত্যেক কোণ সমকোণ না থাকে তাহলে সেটা আবার হয়ে যাবে কি? রম্বস। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে বর্গাকার যে কথাটা উল্লেখ আছে, সেই কারণে বর্গক্ষেত্রের কিছু তথ্য তোমার জানতে হবে। এইখানে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে, এই দুইটা তোমার জানা নেই, জানা আছে কি? ক্ষেত্রফল। তাই আমরা দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার এবং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ধরে নিলাম y মিটার। তো আমি যদি তোমাদের এখন প্রশ্ন করি যে কি দিয়ে, কোন সূত্র দিয়ে অঙ্কটা শুরু করব, আমি বলছি যেটার মান দেওয়া থাকবে। কিসের মান দেওয়া আছে? ক্ষেত্রফল। তাহলে অবশ্যই এখানে ক্ষেত্রফলের সূত্রটাই প্রয়োগ হবে। তাই লিখছি, সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য x ইনটু প্রস্থ y, গুণ করলে হয় xy বর্গমিটার। এটা হলো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, এই ক্ষেত্রফল তুমি এখানে চলক রাশির মাধ্যমে পেয়েছো এবং প্রশ্নেতে ক্ষেত্রফলের একটা মান দেওয়া আছে 160। তাহলে বলো তো বন্ধুরা, আমরা এখন কি লিখবো? কি অনুসারে লিখবো? প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে, যেহেতু প্রশ্নতে ক্ষেত্রফলের মান দেওয়া আছে। তো দেখা যাক পরবর্তী অংশটা কি হয়। হ্যাঁ, প্রশ্ন অনুসারে ক্ষেত্রফল xy ইকুয়াল 160, যেটা তোমার প্রশ্নে দেওয়া আছে, এবং y ইকুয়াল x মাইনাস 6। এই অংশটা তোমার জটিল মনে হতে পারে। দেখো, আমি কিছুক্ষণ পূর্বেই বলেছি, যখন এই প্রশ্ন অনুসারে চিত্রটা তুমি অঙ্কন করলা, দৈর্ঘ্য 6 মিটার কমে গেল। আগে দৈর্ঘ্য ছিল এই পর্যন্ত, 6 মিটার কমে আসলো এই পর্যন্ত। তাহলে দৈর্ঘ্য যেহেতু 6 মিটার কমছে, তোমার এটা বিয়োগ করে দিতে হবে দৈর্ঘ্য থেকে, অর্থাৎ এইটুকের মান হইতাছে x মাইনাস 6। আর প্রস্থ তো আমার কমে নাই, প্রস্থ আগে যা ছিল y, এখনো y আছে, অর্থাৎ এই প্রস্থটা y আছে। এবং প্রশ্নে আরেকটা কথা উল্লেখ আছে, যখন 6 মিটার কমে যায় তখন সেটা একটা বর্গক্ষেত্র হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো দেখি, বর্গক্ষেত্রের একটা বৈশিষ্ট্য, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। তাই আমি লিখছি প্রস্থ y ইকুয়াল দৈর্ঘ্য x মাইনাস 6, কারণ এইটুকু হলো তোমার বর্গক্ষেত্র। যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যেহেতু অনলাইন ক্লাস, তোমরা এখন প্রশ্ন করতে পারবে না, কিন্তু যখন তুমি এটা দেখবা, ভিউ করবা, তখন যদি না বুঝো তাহলে আমার যে ফেসবুক আইডি আছে সেখানে তোমরা মেসেজ করবা, আমি অবশ্যই সেখানে তোমাদেরকে এই বিষয়টা আরো বোঝানোর চেষ্টা করব। তাহলে আমার এটা 1 নং সমীকরণ আর এটা 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা 1 নং এবং 2 নং সমীকরণ সমাধান করব। সমাধান করলেই তুমি এখানে চলক রাশি আছে কি x এবং y, x এবং y এর মান পেয়ে যাবে, আর তখনই তুমি এই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই সমাধান অঙ্ক করেছো। সমাধান প্রতিস্থাপন পদ্ধতিতে করা যায়, অপনয়ন করা যায়, বজ্রগুণ করা যায় এবং লেখচিত্র করা যায়। আমরা এত কিছু চিন্তা না করে এইটা প্রতিস্থাপন পদ্ধতিতে করব। যেহেতু 2 নং সমীকরণে y এর মান দেওয়া আছে, এই মানটা 1 নং সমীকরণে বসাই দেব।
তাহলেই তোমার সমাধান হয়ে যাবে। দেখা যাক আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। হ্যাঁ, কি বলছিলাম, y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল সেটা আমি লিখলাম, xy = 160। এখানে y এর পরিবর্তে তুমি লিখবা x - 6, যেটা y এর মান 2 নং সমীকরণে তুমি পেয়েছো, x - 6 = 160। এই x দ্বারা x - 6 কে গুণ করে দাও। এটা জানো, যেহেতু ব্র্যাকেট আছে অবশ্যই গুণ করতে হবে। তো x x গুণ করলে x স্কয়ার মাইনাস 6 এর সাথে x গুণ করলে 6x, আর 160 ডান পাশে আছে প্লাস চিহ্ন বিশিষ্ট, বাম পাশে যখন আসবে অবশ্যই মাইনাস হবে, -160 = 0। এখন এইটাকে তুমি মিডল টার্ম করবা। আমি ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি সেখানেই বলা আছে কোন সমীকরণগুলো মিডল টার্ম করতে হয়। মিডল টার্মের নিয়ম অনুযায়ী এই 160 কে এমন দুইটি সংখ্যা দ্বারা বিশ্লেষণ করতে হবে যেন সংখ্যা দুইটি যোগ অথবা বিয়োগ করলে 6 হয়। তো আমরা এখানে 160 কে দেখলাম, যদি সরাসরি 10 দ্বারা ভাগ করে দেই তাহলে আসে কত, 16। তাহলে এই 16 থেকে যদি 10 মাইনাস করি হবে কত, 6। তার মানে আমি সংখ্যা দুটো পেয়ে গেছি, একটা 16 আর একটা 10, এবং সংখ্যা দুটি কি করব, মাইনাস করব। তবে তোমার খেয়াল রাখতে হবে এই 16 এর পূর্বে তুমি কি চিহ্নটা লিখলা, মাইনাস, তাহলে পরের সংখ্যাটা অবশ্যই প্লাস হবে, তা না হলে কিন্তু বিয়োগ বোঝাবে না। তুমি যদি লেখো 16 মাইনাস, পরেরটাও যদি 6 মাইনাস লেখো, তাহলে এই দুইটা তখন যোগ করে -22 হবে। আমার কি মিডল টার্ম তখন হবে না, মিডল টার্ম তখন হবে না। তাই 16 এর পূর্বে মাইনাস আর 10 এর পূর্বে অবশ্যই কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা কমন নেও। কমন নেওয়ার বিষয়টি তোমরা অবশ্যই আগে থেকেই জানো। প্রথম দুইটি রাশি থেকে x কমন নিলে এখানে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে একটা লাইন তোমাদের লেখা হয়নি, সেই লাইনটা আমি লিখে দিচ্ছি। অর্থাৎ এখানে একটা লাইন ডাবল করা হয়েছে। যদি তোমরা বুঝে লিখতে পারো তাহলে ওয়েলকাম, আর যদি না বুঝো তাহলে লাইনটা অবশ্যই তোমাদের লিখতে হবে। লেখার পরে এই লাইনটা চলে আসবে। লাইনটা কি হবে দেখো, এটার পরে যে লাইনটা চলে আসবে, x কমন নিলা, থাকবে x - 16, তারপরে প্লাস 10 কমন নিলা, হবে কি x - 16 = 0। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই লাইনের পরে এই লাইনটা যদি লেখো তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে, আর যদি ডাবল চলে যাও তাহলে বুঝতে একটু কঠিন হবে। হ্যাঁ, তাহলে x কমন নিলাম, থাকবে x কমন নিছি 16, প্লাস এই 10 কমন নিলাম, তাহলে থাকবে কি x - 16, অর্থাৎ 160 কে 10 দ্বারা ভাগ করে দিতে হবে, ভাগফল হবে 16। এখন আসি আমরা কি করা যায়, এই x - 16, এইখানেও x - 16, এটা তুমি কমন নিয়ে নাও। কমন নিলে এখানে থাকলো কি x, আর এখানে থাকলো কি প্লাস 10। প্রিয় শিক্ষার্থীরা, এটা হবে x + 10। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, এটা হবে কি x + 10 = কত, 0। আমরা জানি দুইটি রাশির গুণফল একত্রে কখনোই শূন্য হতে পারে না। তখন আমরা কি লিখি, হয় প্রথম অংশটা = 0 অথবা দ্বিতীয় অংশটা = 0। আমরা কথাটা একটু মনোযোগ সহকারে দেখো, হয় প্রথম অংশ = 0 অথবা দ্বিতীয় অংশ = 0। দেখা যাক আমার এই কথাটার সাথে কাজের মিল তুমি খুঁজে পাও কিনা। পরবর্তী লাইন, হ্যাঁ অবশ্যই মিল আছে। যে কথাটি বলছিলাম, প্রথম অংশটা x - 16 = 0, এইখানে x এর মান বাইর করবা, 16 আছে মাইনাস, ডান পাশে গেলে হবে প্লাস, অথবা দ্বিতীয় অংশটা আছে x + 10, দ্বিতীয় অংশটা খেয়াল করো
x প্লাস 10 ইকুয়াল কত 0। তাহলে x ইকুয়াল কি হবে মাইনাস 10, x ইকুয়াল কি হবে মাইনাস 10, অর্থাৎ বাম পাশে আছে প্লাস, ডান পাশে গেলে হবে মাইনাস। আর তোমরা জানো সবাই কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটাই বলো না কেন ঋণাত্মক হইতে পারে না, কিছু হলেও দৈর্ঘ্য আছে, তাই -10 গ্রহণযোগ্য নয়। তাহলে আমার দৈর্ঘ্যটা কত পেলাম 16। এই x এর মান এখন আমি 2 নং সমীকরণে বসাই দেব, তাহলেই y এর মান পাওয়া যাবে। x এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণ ছিল y ইকুয়াল x মাইনাস 6, বা y থাকবে ইকুয়াল x এর মান 16 ইকুয়াল মাইনাস 6। তাহলে 16 থেকে 6 বাদ দেও, y ইকুয়াল 10। 16 থেকে 6 বাদ দিলে y ইকুয়াল 10। প্রিয় শিক্ষার্থী, দৈর্ঘ্য ধরছিলাম x, প্রস্থ y, x এর মান যা পাইছি সেটাই দৈর্ঘ্য, y এর মান যা পেয়েছি সেটাই প্রস্থ। এই ছিল আমার অঙ্ক, এটাই অ্যানসার। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পারছো এবং এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। আর এই অঙ্কগুলো নিয়ম অনুযায়ী যে অঙ্কগুলো তোমার বইয়ের ভিতরে আছে সেইগুলো তোমাদের জন্য বাসার কাজ থাকবে। যেহেতু এটা অনলাইন ক্লাস, আমি তো দলীয় কাজ দিতে পারবো না। দলীয় কাজটা হলো কয়েকজন মিলে একত্রে বসে একটা কাজ করা। যেহেতু সরকার এখন প্রত্যেকের সাথে দূরত্ব বজায় রেখে চলতে বলেছে, তাই এখানে দলীয় কাজ করা সম্ভব না। এই কারণে তোমাদেরকে দলীয় পরিবর্তে বাসার কাজ দেওয়া হয়েছে। তোমরা বাসায় এই অঙ্ক দুইটি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা এবং করার চেষ্টা করবা। যদি না করো তাহলে তুমি তোমাকে ফাঁকি দিলাম, আমার তো কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা হবে তোমার। আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি তোমাদেরকে অঙ্কগুলো বোঝানোর জন্য। এখন তুমি যদি বুঝে থাকো তাহলে এই দুইটা অঙ্ক সমাধান করো। যদি পারো তাহলেই তুমি অঙ্কগুলো বুঝতে পেরেছো, আর যদি না পারো তাহলে তুমি আমাকে কমেন্ট করো, আমি পুনরায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই ক্লাস শেষ। আমার যে ফেসবুক আইডিটা আছে সেই আইডিতে তোমরা কমেন্ট করবা, আমি পরবর্তীতে আরো কিছু অঙ্ক নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।